আমরা রিলেটিভ এনার্জিস অফ অরবিটালস এই বিষয়টা আলোচনা করব। দেখো, in one electron systems, এক্সাম্পল হাইড্রোজেন, হিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে চলে যায়, একটা ইলেকট্রন বের হয়ে চলে গেলে তখন কিন্তু এটাতেও আর একটা ইলেকট্রনই থাকে, এটাতে একটা ইলেকট্রন আছে। আর হাইড্রোজেনে তো অরিজিনালি একটা ইলেকট্রন, যেগুলোতে একটা করে ইলেকট্রন আছে, দে আর নো ইন্টারাকশনস, নো শেল্ডিং ইফেক্ট, এদের কোনো শেল্ডিং ইফেক্ট নাই। শেল্ডিং ইফেক্ট মানে হলো মাঝখানে যে যারা বাধা দেয়, ঠিক আছে? গতদিন মনে হয় বলেছিলাম কথাটা, না? জি স্যার। বিটুইন ইলেকট্রনস, মাঝখানে কোনো ইলেকট্রন নাই, এজন্য এদের কোনো শেল্ডিং ইফেক্ট নাই। অল সাবসেলস, যেগুলোকে আমরা বলি সাবসেল বলতে তো তোমার এস পি ডি এফ, এগুলোই হলো সাবসেল। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করি, তাহলে মনে হয় ভালো আসবে। এটা দিলে কেমন আসলে হতো, যায় না কেন? রেখে যায় সবগুলো কাজের দেন অল স্লাইড। তাহলে কিছু খাইতে চালাম পড়া বলছে। এটাই থাক, যেমন আছে তেমনই থাক, এটাই ভালো। দেখতে পাচ্ছ তো, না? এরা দেখতে পাচ্ছ? স্যার লোডিং দেখাচ্ছে স্যার, এখন দেখাচ্ছে স্যার। জি জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা যে বলছিলাম অল সাবসেল যে আছে, সেই অল সাবসেল, হ্যাঁ, অল সাবসেল তোমার এই যে এস পি ডি এবং এফ, তারপরে আরো কিছু আছে কিন্তু আমরা এখনো প্রকাশ করি না। এই অল সাবসেল অফ দ্য সেম প্রিন্সিপাল কোয়ান্টাম সেল হ্যাভ দ্য সেম এনার্জি, ঠিক আছে? যখন প্রিন্সিপাল কোয়ান্টাম সেলে কোনো পার্থক্য থাকবে না, তখন আমরা এটাকে বলবো দ্য সাবসেল আর সেড টু বি ডিজেনারেট, ঠিক আছে? এটাকে আমরা তখন ডিজেনারেট বলবো। বুঝতে পেরেছ? জি। যখন একই সমশক্তি সম্পন্ন থাকবে। ইন দ্য লাইম্যান সিরিজ, প্রথম সিরিজটাকে আমরা লাইম্যান সিরিজ বলি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন ফিরে আসলে যেটা হয় সেটাই হলো লাইম্যান সিরিজ। স্যার লাইম্যান না স্যার, এমইএন ছিল স্যার, LYMEN। বুঝি নাই স্যার লাইম্যান স্পেলিংটা স্যার, হ্যাঁ, এটা বানানটা এরকম ছিল না। বানানটা কি ছিল বলছো? MEN ছিল। MEN, আমার মনে হচ্ছে। আচ্ছা, ওটা অসুবিধা নেই, লাইম্যান। হ্যাঁ, ম্যানই তো বলি আমরা, লাইম্যান বলি না তো, যাক সেটা সমস্যা নেই। লাইম্যান এটাই হওয়ার কথা। হ্যাঁ, in the Lyman series only one spectral lines is observed for the transition from N to, দেখো দ্বিতীয় শক্তি স্তর থেকে
ইলেকট্রনটা যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তাহলে তখন আমরা একটা মাত্র লাইন পাবো, অনলি ওয়ান স্পেকট্রাল লাইন, এবং এটাকে আমরা লাইম্যান সিরিজ বলবো। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো 1s, মানে প্রথম যে শক্তি স্তর সেখানে তো একটাই অরবিটাল 1s, আর দ্বিতীয় শক্তি স্তরে দুটা অরবিটাল 2s আর 2p, তাই না? জি স্যার। তাহলে ইলেকট্রনটা কোথায় আসছে? দ্বিতীয় শক্তি স্তর থেকে আসছে। ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে। তখন এটাকে আমরা বলছি, আচ্ছা, 2s and 2p সাবসেল আর ডিজেনারেট। 2 সেল আর 2 সাবসেল, যেমন আমরা বলছি যেহেতু এরা একই শক্তি স্তরের মধ্যে আছে, একই শক্তি স্তরের মধ্যে থাকার কারণে এই 2s এবং 2p টা হলো ডিজেনারেট, এই সাবসেল দুটো ডিজেনারেট। In multi-electron system there are interaction, শেল্ডিং ইফেক্ট থাকবে। যখন অনেক ইলেকট্রন থাকবে তখন আমরা দেখবো যে এই যে শেল্ডিং ইফেক্ট থাকবে, অর্থাৎ ভিতরে ইলেকট্রন দ্বারা বাইরের ইলেকট্রনকে আকর্ষণে বাধাগ্রস্ত করবে। হ্যাঁ, বিটুইন ইলেকট্রন, ভিতরের ইলেকট্রন দ্বারা। Different subcell of the same principal quantum cell occupy different energy level. Different subcell যদি হয় of the same principal quantum cell occupy different energy level. Energy level ভিন্ন হয়ে যাবে। The energy of subcell or orbitals flow the order. খেয়াল করে যান এখানে, এস এর থেকে পি এর শক্তি বেশি, পি এর থেকে ডি এর শক্তি বেশি, ডি এর থেকে এফ এর শক্তি বেশি। 0 1 2 3 আর কি বলো। 0 1 2 3 আর কি। হ্যাঁ, 0 1 2 3। আমরা একই যদি সেলে থাকেও সাবসেল ভিন্ন হলে তখন তোমার এনার্জি ভিন্ন হবে। একটা ব্যাড সাউন্ড শুরু হয়ে গেল, তোমার হচ্ছে? জি স্যার। একটা ব্যাড সাউন্ড হচ্ছে। জি স্যার। কিরকম জানেন স্যার? এখানে আমরা ইনক্রিজিং এনার্জিটা দেখি, দেখো এটা অনেকবার দেখেছি আমরা, কি বলবো, দেখো এখানে ইলেকট্রন এন্টার 4s সাবসেল বিফোর ফিলিং 3d সাবসেল। এর কারণটা আমরা জানি, আববাউ প্রিন্সিপাল, ঠিক আছে? আববাউ প্রিন্সিপাল, কারণ আমরা জানি আববাউ প্রিন্সিপালে যেটা হয় সেটা হলো এই যে n প্লাস l এর একটা নীতি আছে, এই নীতির উপর ভিত্তি করেই তোমার প্রবেশ করানো হয়। যে অরবিটালের জন্য n প্লাস l এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি যে 4s এর জন্য 4 আর s এর জন্য 0, যোগফল হলো তাহলে এখানে 4 প্লাস 0 ইকাল টু হলো তোমার 4। আর 3d এর জন্য তো আমরা জানি 3 আর তোমার d হলো 2, তাহলে 3 প্লাস 2 ইকাল টু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4s এর শক্তি কম, এটা 4s এর জন্য, ঠিক আছে, 4s। আর এটা হলো 3d, তাহলে আমরা দেখলাম যে 3d চাইতে 4s এর শক্তি কম, এই জন্য আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করে তারপর 3d তে পারে। বুঝতে পেরেছ? Yes sir. Both 4s and 3d electrons are shielding from the nuclear attraction by the inner core. আমরা দেখতে পাই যে 4s এবং 3d এর ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সেই উভয় ক্ষেত্রে কিন্তু একটা শেল্ডিং হবে। ভিতরের মধ্যে 2 8 8, এই 18টা ইলেকট্রন আছে। এই 18টা ইলেকট্রন দ্বারা এই বাইরের 4s এবং 3d তো 18 পরে শুরু হয়, 18 পরে 4s শুরু হয়, তারপরে 20 এর পরে 3d শুরু হয়। তাহলে 18 পরে 4s আছে বা 20 এর পরে 3d আছে, তাহলে এদের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা ভিতরের এই 18টা ইলেকট্রন দ্বারা বাধাগ্রস্ত হয়, এটাকে বলি শেল্ডিং ইফেক্ট, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু ডিসটেন্সটা দেখবো, দেখো একটু মোস্ট প্রবাবল ডিসটেন্স। আমরা 3d এবং 4s এর কথা যদি বলি, ডিসটেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস থেকে যার ডিসটেন্স কেমন হবে, হ্যাঁ, রেডিয়াল প্রবাবিলিটি আমরা দেখতে পাই যে নিউক্লিয়াস থেকে তার কি ডিসটেন্সটা হবে।
আমরা দেখাচ্ছি এই যে 3D, এই যে 4s, এটা এই জায়গাটা হলো নিউক্লিয়াস থেকে 3D ডিস্টেন্স, আর এলো 4s ডিস্টেন্স হিসাবে আমরা দেখতে পাই যে প্রায় সেম। ইলেকট্রন ইজ মোর penetrating than 3D electron, spending more time closer to the nucleus. তাহলে আমরা দেখবো যে 3D তুলনায় 4s এর ইলেকট্রনকে আকর্ষণটা বেশি হবে, এই পেনিট্রেটিং হবে, ভিতরের দিকে ঢুকে আসবে। এই জন্য জি স্যার 4sটা 3D চাইতে একটু কাছে থাকবে, ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। হ্যাঁ, 4s electron is more penetrating than 3D electron, spending more time closer to the nucleus. এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো 4s ইলেকট্রন এক্সপেরিয়েন্স স্ট্রঙ্গার নিউক্লিয়ার অ্যাট্রাকশন। তাহলে আমরা দেখবো যে 4s ইলেকট্রনটা কি হবে, 4s ইলেকট্রনটা তোমার বেশি, 4s ইলেকট্রনটা বেশি আকৃষ্ট হবে নিউক্লিয়াস দ্বারা। 4s ইলেকট্রন ইজ মোর স্টেবল, আমরা জানি, এই জন্যই 4s ইলেকট্রনে আগে প্রবেশ, 3D তে 4s আগে ইলেকট্রন প্রবেশ করে। The rules to build up electronic configuration above principle, Ohm's rule, Pauli exponential principle, আবার এরপরেও কিন্তু আছে এক্সেপশনাল রুলস, অর্থাৎ 4টা রুলসের সমষ্টি। মানে একটা হলো তোমার আব্বাও প্রিন্সিপাল, ঠিক আছে, 2 হলো হোমস রুল, 3 হলো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আর 4 নম্বর আমরা বলতে পারি কিন্তু এক্সেপশনাল রুল। অনেকগুলো মৌলের এক্সেপশনাল রুল আছে, আব্বাও প্রিন্সিপাল মানে না। তাহলে চারটা রুলসের, 4টা প্রিন্সিপালের সমষ্টি হলো তোমার ইলেকট্রনিক কনফিগারেশন। প্রথমে আমরা আসি আব্বাও প্রিন্সিপাল, ইলেকট্রন এন্টার দ্য অরবিটালস ইন অর্ডার অফ অ্যাসেন্ডিং এনার্জি, শক্তির ক্রম অনুসারে প্রবেশ করবে, SP DF G H I। আমরা অনেক সময় দেখি লেটার, যদি আমরা এসপির পরে আর ব্যবহার করি, SPDF এর পরে আর ব্যবহার করি না, কিন্তু আমরা দেখি এই SPDF G H I এগুলো আছে, বুঝতে পেরেছ? জি স্যার এর জন্য যে নাম্বারগুলো হবে আমরা দেখি 1 2 3 4 5 6 7, আমরা 7টা পিরিয়ড নেই, এখান থেকে 1 বাদ যাবে, 2 3 4 5 6 7, আর এখানে 3 থেকে শুরু হবে, কারণ আমরা জানি যে মানগুলোর কারণে এরকম হয় 3 4 5 6 7, আর এফে 4 5 6 7। কিন্তু স্যার আমাদের বইগুলোতে তো স্যার 5 দেখায় মাত্র ইয়ে পর্যন্ত। আচ্ছা, এটা একটু বেশি দেখানো হয়েছে, 3টা একটা বেশি দেখানো হয়েছে, অসুবিধা নেই। 5 6 7 6 7 7 ভবিষ্যতে আবিষ্কার হয়ে গেলে দেখো, প্রথমে 1s পূর্ণ করলো, তারপর কি 2s পূর্ণ করলো, 2p 3s পূর্ণ হবে, খেয়াল করো। তারপর কি এখানে আমরা দেখতে পাচ্ছি 3p 4s পূর্ণ হবে, তারপর 3d 3 4p 5s পূর্ণ হবে, তারপর যে প্রথম যে কালারটা, লাস্টের কালার গুলো দেখো, 4d 5p 6s পূর্ণ করলো, সবসময় লাস্টের কালার আলাদা, 4f 5d 6p 7s পূর্ণ করলো, তারপরে দেখো 5f 6d 7p 8s পূর্ণ করলো। এগুলো হলো আব্বাও প্রিন্সিপাল। এই যে আমরা দেখতে পাচ্ছি 1s, ঠিক আছে, এই যে 1s পূর্ণ করে, এই যে 2s পূর্ণ করে, 2p এভাবে ঘুরতে থাকছে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার এইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করছে, এটা হলো তোমার আব্বাও নীতি। এরপর আসো হোলস রোল। হোলস রোলে কিছু না, হোলস রোলে যেটা হবে সেটা হলো ইলেকট্রন গুলো যে বিজোড় হবে, মুখী হবে, অরবিটালস অফ দ্য সেম এনার্জি, যদি সেম এনার্জির অরবিটাল হয়, মাস্ট বি অকুপাইড সিঙ্গলি, প্রথমে এককভাবে হবে, অযুগ্মভাবে হবে, বিজোড়ভাবে, অ্যান্ড উইথ দ্য সেম স্পিন, এবং তাদের স্পিন একইমুখী হবে, বিফোর পেয়ারিং আপ অফ ইলেকট্রন অকার, এইটুকুন পেয়ারিং না হবে। এই যে আমরা কার্বনটা খেয়াল করো, দেখো কার্বনে প্রথমে 2টা ইলেকট্রন, যেহেতু 1s আর কোনো ভাগ নাই, জোড়া হয়ে গেল, 2s আর কোনো ভাগ নাই, জোড়া হয়ে গেল, কিন্তু আমরা দেখতে পাই যে 2p তে কিন্তু 3টা আছে,
2px 2py 2pz, এখানে 2px আগে গেল 2py গেল, তারপর শেষ হয়ে গেল, আর কোনো কথা নেই, থাকলে 2pz এ যাইতো। ইলেকট্রন ইন বক্সেস ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি। আচ্ছা, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা একটু দেখো, বলো কি হচ্ছে। Pauli's exclusion principle. Electrons occupying the same orbital must have opposite spins. Wolfgang Pauli, Nobel Prize laureate in Physics, 1945. এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের যেটুকু দরকার, যে ইলেকট্রন যদি সেম অরবিটালে আসে, ইলেকট্রনস, ঠিক আছে, ইলেকট্রনস অকুপাই দ্য সেম অরবিটাল, তাহলে মাস্ট হ্যাভ অপোজিট স্পিন, অবশ্যই অপোজিট স্পিনে আসতে হবে। বুঝতে পেরেছো? Yes, ইলেকট্রনিক sir. কনফিগারেশন অফ এলিমেন্টস, এখানে আমরা দেখতে পাই, এটাকে এসপিডিএফ নোটেশন বলে। আমরা যে এই যে যেটা নরমালি করি, এটাকে বলে এসপিডিএফ নোটেশন। দুটা নোটেশনে ইলেকট্রন বিন্যাস করা হয়, একটা হলো এসপিডিএফ নোটেশন, আর একটা হলো অরবিটাল ডায়াগ্রাম, তোমার বক্স সিস্টেম, বক্স ডায়াগ্রাম। এই হলো এসপিডিএফ নোটেশনে আমরা দেখতে পাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px 3s1। আমরা এটাকে আরো ছোট করে লিখতে পারি 1s2 2s2 2px2 2py2 2pz2 3s1। আচ্ছা, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি আমরা, আয়রনের দেখতে পাচ্ছি, ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে একটু খেয়াল করো, যে আয়রনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখাচ্ছি এখানে, যে 3 নম্বর শক্তি স্তর 3s2 3p6 3d6, যদিও ইলেকট্রনটা 4s এ আগে প্রবেশ করবে, এই 4s পূরণ করার পর, 4s পূরণ করার পরে কিন্তু 3d তে গেছে, তাই না? 4s পূরণ করার পর 3d তে গেছে, কিন্তু আমাদের সাজিয়ে লিখতে হবে অরবিটালস অফ দ্য সেম কোয়ান্টাম সেল আর প্লেস টুগেদার, একসাথে দিতে হবে। এটা হলো আমরা ফাইনাল করার আগে এটা করব, প্লেস টুগেদার করে দেব। বুঝতে পেরেছ? Yes, এই sir. জন্য আমরা এই যে একসাথে করলাম 3s2 3p6 3d6। আমরা এই যে 3d6 কে এখানে দিতে পারতাম 4s কে আগে, কিন্তু ওটা আসলে ঠিক না। Yes, sir. এখানে দেখো, ইউজিং এ নোবেল গ্যাস করে সোডিয়াম নিয়ন দিয়ে আমরা 3s1 দিলাম, ক্যালসিয়াম আর্গন দিয়ে 4s2 দিলাম, হয়ে গেল। আচ্ছা, সিলিকন একটু দেখো, আর্গন, কি বুঝতে পারলে বলো তো, একটু বোঝাও তো। জি স্যার, এটা হচ্ছে স্যার সিলিকন আর ভ্যানেডিয়াম, এই দুইটার লেখা হয়েছে স্যার তাদের পার্শ্ববর্তী যেটা ইনার্ট গ্যাস সেইটার সাহায্যে, শর্ট আকারে আর কি স্যার। হ্যাঁ, কি বুঝলাম বলো, আবার বলো দেখি। সিলিকনে কি হলো? মানে সিলিকনের ক্ষেত্রে হয়েছে স্যার, যেহেতু তার পার্শ্ববর্তী ইনার্ট গ্যাস হচ্ছে নিয়ন, সেই কারণে নিয়নের কনফিগারেশনের পরে 3s2 3p2 যুক্ত করা হয়েছে। এখানে 3s2 3p2 হচ্ছে তার আউটার মোস্ট শেল। ঠিক একইভাবে আমরা আর্গনের ক্ষেত্রে দেখতে পাই, না আর্গন না স্যার, ঠিক ভ্যানেডিয়ামের ক্ষেত্রে দেখতে পাই যে স্যার এটার পার্শ্ববর্তী যে ইনার্ট গ্যাস সেটা হচ্ছে আর্গন, তাই আর্গনের কনফিগারেশনটা লেখার পরে 3d3 আর 4s2 দেয়া হয়েছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্যার এটা যেন স্যার এটা শর্ট ফর্মে লেখা যায়, শর্ট ফর্মে লেখা হয়েছে। এটা দেখো তো একটু, এটাকে আমরা বলবো যে বক্সেস নোটেশন বা বক্সেস রিপ্রেজেন্টেশন। আগেটা ছিল এসপিডিএফ নোটেশন, এটা বক্স, কিন্তু বক্সে ঝামেলা আছে, বক্সে যাবে না, প্রয়োজন না হলে যাবে না। বক্স দেখাতে গেলে এসপিডিএফ এ দেখাতে হয়। জি স্যার। তো বলো। Electrons in boxes representation and 1s2 2s2 2p3, all boxes should be labeled. Boxes of the same energies are put together. 2px 2py 2pz ক্রস। জি স্যার, সবগুলো একসঙ্গে থাকতে হবে।
এখানে দেখো তো কি হচ্ছে, দেখো তো স্যার হুন্স রুল ইজ ভায়োলেটেড, এটা স্যার সেম স্পিনে ঢুকতে হবে, এই কারণে ভায়োলেটেড। এটাতে জি স্যার, এটাতে কি এটা হয়েছে? স্যার একই স্পিনে আগে ডিজেনারেট অরবিটাল গুলো পূরণ করবে, তারপর আবার শেষেরটা পূরণ না, শেষেরটা পূরণ না করে ডাবল হয়েছে, জি স্যার। এটাও তোমার হুন্স রুল ভায়োলেট। তারপর স্যার পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা ভায়োলেট করা হয়েছে, কারণ স্যার এখানে অপোজিট আসার কথা। এটা বলো। ফসফরাস, জি স্যার, 1:2 2p6, ঠিক আছে তো না? জি স্যার 3:3p3। পনেরোটা ইলেকট্রন আছে, সব ঠিক আছে, জি স্যার ঠিক আছে কথা ভুল স্যার। নাই তো? না স্যার ভুল নেই। ক্রোমিয়াম দেখো কি বলতেছে। 1:2 2p6, 3:3p6, 3d 1 2 3 4 3d 5 4s1। ঠিক আছে নাকি? ঠিক আছে তো? এটা বুঝতে, এটা স্যার, জি স্যার ঠিক আছে স্যার। ওই যে ফোরেস্টকে অর্ধপূর্ণ করে দিয়ে 3D অর্ধপূর্ণ হয়ে গেল, তাই না? জি স্যার। এটা কিন্তু আবার আব্বাউ নীতির এক্সেপশনাল, এটা ভায়োলেট হয়েও কারেক্ট। আব্বাউ নীতি ভায়োলেট করলো কিন্তু কারেক্ট। আব্বাউ নীতিতে জি তো স্যার। ফোরেস্টে আগে ইলেকট্রন প্রবেশ করে তারপর 3D তে প্রবেশ করবে, এবং তাই জি স্যার। করতেছিল, করতে করতে এই জায়গায় এসে ভায়োলেট হয়ে গেল, তারপরেও এটা কারেক্ট। দেখো একটু নিচে একটা ব্যাখ্যা দেওয়া আছে। জি স্যার। দেখছো? জি স্যার। ব্যাখ্যা করে দেখো। জি স্যার দেখেছি। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন? জি স্যার, the half-filled 3D subshell has extra stability due to the more symmetrical distribution of charge. The energy needed to promote an electron from 4s to 3d is more than compensated by the energy released from the formation of half-filled 3D subshell. বলছে স্যার এটা স্যার অক্টেট ফিল আপের হাফ শেলটা বেশি গুরুত্বপূর্ণ, হাফ ফিল, সেই কারণে স্যার 4s থেকে দিয়েছে এবং এর মাধ্যমে স্যার 3 হাফ 4s হাফ, আর এভাবে অক্টেটটা ফুলফিল। আবার দেখো তো একটু এখানে কি লিখছে। জি স্যার। ক্রোমিয়াম 1:2 2p6 3:2 আগে উপরের 3p6। লাইনটা দেখো, উপরের লাইনটা দেখো, উপরের লাইনটা দেখো। উপরের লাইনটা ভুল স্যার। না না, উপরে কি দেখাইছে? উপরে যে আর্গন ছিল 3d4 4s2, সেখান থেকে হয়ে গেল আর্গন 3d5 4s1। তখন সে কি করলো? এনার্জি রিলিজ করে দিল, প্লাস এনার্জি। জি স্যার। এনার্জি রিলিজ করলে, যখন এনার্জি রিলিজ করবে তখনই স্টেবল হবে। যার এনার্জি বেশি সে কিন্তু আনস্টেবল, যার এনার্জি কম সেই হলো স্টেবল। জি স্যার। তারপরে সেটাই আমরা দেখাচ্ছি। বলো বলো।
স্যার দেখা যাচ্ছে না স্যার, দেখাচ্ছে লোডিং। ও স্যার এখন দেখাচ্ছে। আচ্ছা, বলো। হ্যাঁ, স্যার এখানে বলছে স্যার ক্রোমিয়াম আর এনার্জির মানে ক্রোমিয়াম প্লাস এনার্জি যদি হয়, যদি এনার্জি রিলিজ করে তখন স্যার এটা বেশি অক্টেট ফুলফিল করবে, 3d5 4s1 হবে, মানে আউফবাউর প্রিন্সিপালের ব্যতিক্রম ঘটবে। ফোরেস্ট থেকে যখন একটা ইলেকট্রন 3D তে চলে আসছে এবং হাফ ফিল্ড হচ্ছে, তখন এনার্জি রিলিজ করে স্টেবল হয়ে যাচ্ছে। জি স্যার, এটা তো স্যার বোর মডেলে কিছুটা অনুসরণ করছে স্যার। হ্যাঁ, কারণ স্যার বোর মডেলে স্যার রিলিজ হলে মানে উপর থেকে নিচে নামতে হলে স্যার তখন এনার্জি রিলিজ করে। হ্যাঁ, এটা দেখো কপারেটটা, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, এই দেখো, ফোরেস্ট থেকে একটা টেনে নিয়ে 3D টেন করে জি স্যার। তখন স্টেবল হয়েছে। পড়ো একটু, দাও কি লিখছে। The full-filled 3D subshell has extra stability due to more symmetrical distribution of charge. The energy needed to promote an electron from 4s to 3d is more than compensated by the energy released from the formation of fulfilled 3D subshell. স্যার এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো ইদ্রান? স্যার একই রকম, তাই না? জি স্যার, এই জায়গাটা দেখো তো, কপারের যেটা আমরা বলছিলাম, এটা কিন্তু একটা ব্যাখ্যা যে যখন এনার্জি রিলিজ করলো, ফোরেস্ট থেকে একটা ইলেকট্রন 3D তে চলে আসলো, তখন সে বেশি স্টেবল হলো। এই জন্য 3D9 ফোরেস্ট 2 না হয়ে 3D10 ফোরেস্ট হয়। বুঝতে পেরেছো? জি স্যার, এটা দেখো সিলিকনের ক্ষেত্রে, দেখো 3p y তো empty জি orbitals স্যার, in a partially filled subshell should be shown. জি স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা প্রয়োজনে 3s থেকে একটা ইলেকট্রন ওখানে নিতে পারি। এই যে আমরা দেখছিলাম, ওইটা পূরণ করার জন্য প্রয়োজন হলে এক্সাইটেড অবস্থায় এটা যাবে, 3s থেকে একটা ইলেকট্রন 3p তে চলে গেল, জি স্যার, যেহেতু সেম সেল। এনার্জি ডিফারেন্স আমরা জানি 3p থেকে 3p মাইনাস 3s, যে এনার্জির যে ডিফারেন্স, সেই তুলনায় 3d মাইনাস 4s এর এনার্জি ডিফারেন্স কম, জি স্যার, 3p মাইনাস 3s এর এনার্জি ডিফারেন্সটা বেশি। এই জন্য জি স্যার, হ্যাঁ, 3s থেকে 3p তে ইলেকট্রন যাইতে হলে উত্তেজিত হইতে হবে, নরমালি যাবে না। এই যে প্লাস এনার্জি লাগবে, জি স্যার, এনার্জি গেইন করতে হবে। এতক্ষণ কিন্তু এনার্জি ত্যাগ করতেছিল। জি স্যার, যখন আমরা দেখতেছিলাম যে ফোরেস্ট থেকে 3D তে ইলেকট্রন যাচ্ছিল, তখন তোমার এনার্জি ছেড়ে দিচ্ছিল। আর এখন আমরা দেখছি যে 3s থেকে 3p তে যখন ইলেকট্রন চলে যাচ্ছে, তখন এনার্জি কিন্তু ইয়া হবে, প্লাস হবে, প্লাস এনার্জি। এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখো তো। জি স্যার। 2 minus 2 2s2 2p6 3s2 3p6 cl minus 1s2 2s2 2p6 3s2 3p6। জি
জি স্যার, ঠিকই আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর্গন, এই যে আমরা সবগুলো দেখি আর্গনের মতো হয়ে গেছে নাকি? সালফার দুটা জি ইলেকট্রন গেইন করে আর্গনের মতো, ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করে আর্গনের মতো, পটাশিয়াম একটা ইলেকট্রন লস করে আর্গনের মতো, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করে আর্গনের মতো। জি 16 ছিল, 16 আর 2 20, 17 ছিল, 17 আর 1 সরি 16 ছিল আর 2 18, 17 আর 1 জি 18, স্যার। 19 থেকে 1 বাদ দাও 18, 20 থেকে 2 বাদ দাও 18, সবাই আর্গনের মতো হয়ে গেছে। জি জি আচ্ছা, স্যার। আমরা এগুলো দেখতে পাচ্ছি সব আর্গনের মতো, সেম ইলেকট্রনিক কনফিগারেশন এখন, তাই না? জি স্যার। এগুলো আইসো ইলেকট্রনিক বলা হয়, আইসো ইলেকট্রনিক। আচ্ছা, রিপ্রেজেন্টেড জি বাই স্যার। ইলেকট্রনস ইন বক্সেস ডায়াগ্রাম। আচ্ছা, এগুলো আমরা পারি, এগুলো আর বেশি দেখাবো না। এখানে আমরা কিছু আহ, ছবি দেখতে পাচ্ছি, এই যে গোল্ড, সান, ইকুইভ্যালেন্ট গোল্ড, মানে অনেকটা যেটা কালার সোনালী, মন এটাকে জি স্যার। সিলভারের কালার, ভেনাস কপারের কালার, বা মার্স আয়রন থেকে আসছে। হ্যাঁ, এক একজনের যে নামগুলো দেখো, জুপিটার টিন, মার্কারি, স্যাটার্ন। জি থ্রি বি বা এখন থ্রি বলা হয়, স্ক্যান্ডিয়াম আছে, পরে টাইটানিয়াম আছে, ইলেকট্রনিক কনফিগারেশন গুলো আমরা জানি এগুলো, তাই না? এগুলো নিয়ে আর জি স্যার। আলোচনায়, হ্যাঁ এখানে দেখো 3D1 4S2, 2 আর 3, তাহলে এই জন্য গ্রুপ 3 হয়েছে। এখানে 2 2 4, এই জন্য গ্রুপ 4 হয়েছে। এখানে 5 হয়েছে, এখানে 6 হয়েছে, এখানে 7 হয়েছে। বুঝতে পেরেছো গ্রুপগুলো কিভাবে আসছে? হ্যাঁ, যদিও জি স্যার। যদিও 3D আর 4S ভিন্ন সেল, ডিফারেন্ট সেল, কিন্তু যোগ হবে যতক্ষণ জি স্যার। মানে এরকম ডি অরবিটাল থাকবে, ততক্ষণই যোগ হবে ডি অরবিটাল গুলো। ডি অরবিটালের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, মানে সেম সেল, সেম শক্তি স্তর, সেম এনার্জি লেভেল না হওয়া সত্ত্বেও কিন্তু যোগ হয়ে গ্রুপ নির্ধারণ হবে। আচ্ছা, জি কপারের ক্ষেত্রে দেখো। স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। আসলে স্যার আমার স্যার 2:15-র দিকে কোচিং আছে স্যার। এখন স্যার গোসল করে নামাজ পড়বো আর কি। 2টা 15 দিকে, আগে আগে দিয়ে দিবেন ছুটি স্যার। বুঝি নাই। কোচিং আর কি স্যার। 2টা 15তে, কোচিং আছে স্যার। কয়টায় ছাড়বো? জি স্যার। স্যার 10 মিনিট পরে যদি ছাড়েন স্যার তাহলে একটু আচ্ছা ভালো ঠিক হয় আছে। আর কি। জি আচ্ছা, কপারের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে দেখো, 3D যোগ হলো না। জি স্যার। কারণ কি? 3D পরিপূর্ণ আছে, 3D পরিপূর্ণ থাকলে যোগ হবে না, কিন্তু যতক্ষণ 3D পরিপূর্ণ থাকবে না তখন যোগ হবে। এই যে জি এগুলো যোগ হয়েছে, সবগুলোতে 3D পার্শিয়ালি ফুলফিল আছে, আর এখানে কমপ্লিটলি ফুল, এই জন্য আর যোগ হবে না। জি স্যার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Electrons in fully filled 3D subcell cannot be removed easily. They are not treated as outermost cell electron, এই জন্য এটাকে outermost cell electron বলা যাবে না। জি স্যার। আর এখান থেকে ইলেকট্রন যাবেও না সত্যিকার অর্থে, যদিও কপারেটটা যায়, কিন্তু তারপরে এটাকে আমরা আউটারমোস্ট সেল ইলেকট্রন বলবো না। কিন্তু আমরা আগেরটাকে কিন্তু আউটারমোস্ট সেল ইলেকট্রন বলছি, এই জন্য এগুলো যোগ হয়ে গ্রুপ হয়েছে। জি স্যার। নট টু বি 8B এলিমেন্টস, 8B আয়রন, এখন আমরা এটাকে 8 বলি, বা ধরো এটা 8 বলি, যে এখানে 3Dতে 6টা ইলেকট্রন, আর পরে এসে 2টা যোগ হয়েছে নিকেলে, এগুলো যোগ হয়ে আমরা বলছি দেখো এখানে 6, এই যে 6 যোগ 2 8, 7 যোগ 2 9, 8 যোগ 2 10। বর্তমানে এগুলো করা হয়েছে, কিন্তু আগে সবগুলোকে 8 বলা হতো। জি স্যার। আচ্ছা, এখানে জি আমরা স্যার। অ্যাটমিক সাইজের কথা দেখব, যে অ্যাটমিক সাইজ ইজ ডিফাইন্ড অ্যাজ half the distance between two nuclei of the atoms joined by a single covalent bond or a metallic bond. এখানে যে বন্ড দিয়ে যুক্ত হয়েছে দুটা নিউক্লিয়াস, তাও তাদের আহ, যে দূরত্বটা হবে, দূরত্বের অর্ধেককে আমরা তোমার বলবো যে দূরত্ব, ডিস্টেন্স, রেডিয়াস, বা ব্যাসার্ধ বা সাইজ। জি স্যার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো অ্যাটমিক রেডিয়াস
plural radi of noble gases were obtained by calculation. দেখো এখানে হাইড্রোজেনের থেকে হিলিয়ামের ছোট, লিথিয়ামের থেকে বেরিলিয়াম ছোট, তার থেকে ছোট হতে 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 লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন ছোট হতে যাচ্ছে। যেমন কোনো পিরিয়ডে আমরা যখন বাম থেকে ডানে যাচ্ছি ছোট হয়ে যায়, আরেকটা পিরিয়ডে দেখো বাম থেকে ডানে যাচ্ছি ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি যতই আমরা স্যার, বাম থেকে ডানে চলে যাচ্ছি তখনই ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? ছোট হচ্ছে। জি স্যার। একই ঘটনা আমরা দেখছি, এই যে ছোট হচ্ছে। এক্সপ্লেন হোয়াই দ্য অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস অ্যাকর্ডিং টু পিরিয়ড। আমরা জানি একই পিরিয়ডে যখন বাম থেকে ডানে যায়, মুভিং অ্যাক্রস এ পিরিয়ড দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য নিউক্লিয়ার অ্যাট্রাকশন। নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইনক্রিজ করে, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার অ্যাট্রাকশনটা ইনক্রিজ করে, হ্যাঁ, ইনক্রিজিং ইন দ্য nuclear attraction due to the addition of proton in nucleus. যেহেতু প্রোটন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোটনটা যেহেতু তোমার অ্যাডিশন হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়ার চার্জ এটাকে বলা হয়, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আকর্ষণ অ্যাট্রাকশন বৃদ্ধি পাচ্ছে, এই জন্যই আকারটা ছোট হয়ে যাচ্ছে। দ্য অ্যাডেড ইলেকট্রন ইজ প্লেসড ইন দ্য সেম কোয়ান্টাম সেল। আর ইলেকট্রন যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো একই সেলে অ্যাড হচ্ছে, নতুন করে সেল জি স্যার। যুক্ত হচ্ছে না। ইট ইজ অনলি poorly repelled, shielded, screened by other electrons in that cell. তখন মাঝখানে ইলেকট্রনগুলো অত বেশি স্ক্রিন করতে পারে না, শিল্ডেড করতে পারে না, বাধাগ্রস্ত করতে পারে না বাইরের ইলেকট্রনকে আকর্ষণে। এই জন্য আকর্ষণ বৃদ্ধি পায়, এই জন্য তোমার ইয়াও বাড়ে, তোমার আকর্ষণ বাড়ে আর আকারটা ছোট হয়ে যায়। দ্য নিউক্লিয়ার অ্যাট্রাকশন outweighed the increase in the shielding effect between the electrons. This leads to an increase in the effective nuclear charge. The effective nuclear chargeটা হলো আমরা যেটা দেখবো যে আউটার মোস্ট সেলে কয়টা ইলেকট্রন, ওই কয়েকটা ইলেকট্রন আমরা টোটাল থেকে বিয়োগ করব, টোটাল প্রোটন থেকে, সেটা হলো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তুমি মনে হয় খাওনি নাকি? জি স্যার। খেয়েছো? স্যার আমি রোজা রেখেছি স্যার। ও আচ্ছা। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটাকে আমরা জেড ইএফএফ মানে জেড ইফেক্টিভ দ্বারা প্রকাশ করি। ইজ দ্য নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। এখানে আমরা এটা যে হিসাব করব যেটা ইন দ্য প্রেজেন্ট ডিসকাশন অনলি দ্য আউটার মোস্ট ইলেকট্রনস আর কনসিডারেড। মানে আউটার মোস্ট ইলেকট্রনই আসলে ইফেক্টিভ চার্জ। তার কারণ হলো আমরা যদি টোটাল মানে প্রোটন থেকে ভিতরের ইলেকট্রনগুলো বাদ দিই, তাহলে আউটার মোস্ট সেলের ইলেকট্রন জয়টা সেটা, যেমন লিথিয়ামের ক্ষেত্রে দেখো, লিথিয়ামের প্রোটন 3টা, ইলেকট্রন 3টা, কিন্তু এর ইফেক্টিভ চার্জ হলো এই যে শুধু এটা। কারণ হলো ওই 3 থেকে বিয়োগ হবে এই 2। বুঝতে পারছো? তার মানে তো আউটার মোস্ট সেল যা, the outer 2s electron sees the nucleus through a skin of 2 inner 1s electron. আচ্ছা, এখানে 3 প্লাস আছে নিউক্লিয়াসে, 2 electrons in the inner cell, 2s electron of lithium outside the inner cell. আচ্ছা, এই যে ভিতরে দুটো বাইরে একটা, the outer 2s electron is repelled, shielded, screened by the inner 1s electron from the nucleus. এই যে এখানে যে নিউক্লিয়াসটা আছে, এই যে এখানে নিউক্লিয়াসটা যে ধরা আছে এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস আকর্ষণ করবে, এই আকর্ষণটা এমন না যে এখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন, ইলেকট্রন তো ঘুরছে, এটা এই ইলেকট্রনকে আকর্ষণে বাধাগ্রস্ত করবে। এটা আমরা কি বলছি, এই যে দ্য নিউক্লিয়ার চার্জ এক্সপ্লেইনড বাই দ্য 2s ইলেকট্রন ইজ +1। কেন +1 হলো? কারণ এই বাইরের ইলেকট্রনটাই শুধু হলো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ টোটাল প্রোটন কত 3 আর ভিতরের ইলেকট্রন কত 2, এই বিয়োগ করলে কত হয়, এটাকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি, +1। এটাই হলো তোমার নিউক্লিয়ার চার্জ। বুঝতে পেরেছ? জি স্যার। এখানে ইফেক্টিভ নিউক্লিয়ার হলো +2, কারণ ভিতরের ওই যে ওই বাইরেরটা সরাসরি বিয়োগ না করে আমরা বলতে পারি যে আউটার মোস্ট সেলের ইলেকট্রন হলো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওইভাবে না বলে আমরা বলতে পারি মানে টোটাল প্রোটন মাইনাস টোটাল ভিতরের ইলেকট্রন ইকুয়াল টু ইফেক্টিভ চার্জ। জি স্যার। যে এখানে 2s এ দুটো ইলেকট্রন,
হ্যাঁ, কিন্তু এখানে আমরা এটা দেখাচ্ছি কত 1.5। The two electrons in the same cell 2s shield each other less poorly। এই জন্য এটা কিভাবে হিসাব করে 1.5 আসে, একদম আমরা অ্যাকুরেটলি হিসাব করতে পারবো না ওইভাবে। এই যে আমরা দেখি যখন উপর থেকে আমরা নিচের দিকে যাব তখন আবার পিরিয়ডে তো রেডিয়াস ছোট হয়ে যায়, গ্রুপে উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে। বুঝতে পেরেছ? থাক, আজকে অনেক হয়েছে, 62 পৃষ্ঠা হয়ে গেছে। ঠিক আছে, রোজা তুমি আবার করবা।